আজকে আমরা WBSLSTর এডুকেশনের সিলেবাস থেকে ইউনিট 6 তথা কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটার্স এর সাব ইউনিট বি নিয়ে 50টা প্রশ্ন উত্তর আলোচনা করব এবং যারা দেখো রেগুলারলি তারা জানো শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, এখানে আমরা প্রশ্ন উত্তরের সাথে সাথে আমরা এক্সপ্লেনেশান, প্রত্যেকটা প্রশ্নের রিলেটেড যে এক্সপ্লেনেশান বা ব্যাখ্যা থাকে সেগুলো নিয়েও আলোচনা করি, যাতে করে এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে তোমরা করতে পারো, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। তাই মন দিয়ে শুনবে এবং স্কিপ করবে না, কারণ যত শেষের দিকে যাবে তোমাদের ধারণাগুলো তত ক্লিয়ার হতে থাকবে, তোমরা বুঝতে পারবে যে তোমরা আরও বেশি জানছো এবং তোমরা পরীক্ষায় উত্তরগুলো করার জন্য সমর্থ হচ্ছ, ক্ষমতা অর্জন করছো। খুব ইম্পর্ট্যান্ট সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর এবং তার ব্যাখ্যা, তার আলোচনা নিয়ে আজকের এই সেশন। এর আগে আমরা সাব ইউনিট এ নিয়ে অলরেডি আলোচনা করেছি, যারা এখনও দেখোনি তারা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। শুরু করার আগে তোমাদের বলি, যারা নতুন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, যাতে করে পরের ভিডিও আপলোড করলে তোমরা পেয়ে যাও, না হলে তোমাদের মিস হয়ে যেতে পারে। এবং তোমাদের কেমন লাগলো বা কিছু বক্তব্য থাকলে বা কী ধরনের ভিডিও চাই বা তোমাদের কিছু প্রবলেম থাকলে, যে কোনো রিলেটেড হতে পারে, তোমাদের লাইফ রিলেটেড, টাইম ম্যানেজমেন্ট রিলেটেড, সেই নিয়েও যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি তার উত্তর দেবো, বা তোমাদের বক্তব্য জানাও, আমি নিশ্চয়ই দেখব। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আজকের প্রথম প্রশ্ন, ডিউয়ের মতে শিক্ষার কেন্দ্রবিন্দু কে? জন ডিউয়ের মতে শিক্ষার কেন্দ্রবিন্দু কে? শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয়, শিক্ষার্থী? জন ডিউই এর মতে শিক্ষার কেন্দ্রবিন্দু কে? শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয়, শিক্ষার্থী? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ শিশু বা শিক্ষার্থী। জন ডিউই একজন শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা, অর্থাৎ তিনি শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলেছেন। যদিও আমরা ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন রুশোকেই বলি, রুশোই শিশু শিক্ষার জনক, কিন্তু ফ্রয়েবেলও শিশুকেন্দ্রিক শিক্ষার সমর্থক ছিলেন। তার মতে শিক্ষণ প্রক্রিয়াটি শিক্ষার্থীর আগ্রহ, চাহিদা ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে আবর্তিত হওয়া উচিত। পরের প্রশ্ন, কিন্ডারগার্টেন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি, জার্মান, ইংরেজি, ল্যাটিন? কিন্ডারগার্টেন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি, জার্মান, ইংরেজি, ল্যাটিন? কিন্ডারগার্টেন শব্দটি কোন ভাষা থেকে এসছে? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো জার্মান। কিন্ডারগার্টেন একটি জার্মান শব্দ, যা দুটি শব্দ থেকে এসছে। একটা হলো কিন্ডার, যার অর্থ শিশু, এবং আরেকটা গার্ডেন, যার অর্থ বাগান। তো মূলত কিন্ডারগার্টেন শব্দের অর্থ হলো শিশুদের উদ্যান। পরের প্রশ্ন, রুশোর মতে কোন ধরনের শিক্ষা ঋণাত্মক শিক্ষা বা নেগেটিভ এডুকেশন? বইয়ের মাধ্যমে শিক্ষা দেওয়া, কোনো বাধা বা হস্তক্ষেপ ছাড়া শিশুর স্বাভাবিক বিকাশে সহায়তা করা, ভুল করলে কঠোর শাস্তি দেওয়া, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা? বইয়ের মাধ্যমে শিক্ষা দেওয়া, কোনো বাধা বা হস্তক্ষেপ ছাড়া শিশুর স্বাভাবিক বিকাশে সহায়তা করা, ভুল করলে কঠোর শাস্তি দেওয়া, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা? রুশোর মতে কোন ধরনের শিক্ষা ঋণাত্মক শিক্ষা? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো কোনো বাধা বা হস্তক্ষেপ ছাড়া শিশুর স্বাভাবিক বিকাশে সহায়তা করা। রুশো ঋণাত্মক শিক্ষা বলতে বোঝান যে শিক্ষক সরাসরি জ্ঞান দেবেন না বা কোনো কৃত্রিম পাঠ্যক্রম চাপিয়ে দেবেন না, বরং তিনি একটি অনুকূল পরিবেশ তৈরি করবেন যেখানে শিশু নিজে থেকে অভিজ্ঞতা অর্জন করবে এবং তার ভুল থেকে শিখবে। এটি একটি নিষ্ক্রিয় পদ্ধতি, যেখানে শিক্ষকের ভূমিকা হলো শিশুর স্বাভাবিক বিকাশে কোনো বাধা না দেওয়া এবং তার চারপাশে একটি সুরক্ষিত পরিবেশ তৈরি করা। পরের প্রশ্ন, জন ডিউই তাঁর শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত আগ্রহ বা স্পন্টেনিয়াস ইন্টারেস্ট
এবং প্রাসঙ্গিক সমস্যা বা রিলিভেন্ট প্রবলেমের মধ্যে যে সম্পর্ক স্থাপন করেছেন তার মাধ্যমে তিনি শিক্ষকের কোন ভূমিকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? ভালো করে বুঝবে প্রশ্নটা। জন ডিউই তাঁর শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত আগ্রহ বা স্পন্টেনিয়াস ইন্টারেস্ট এবং প্রাসঙ্গিক সমস্যা বা রিলেভেন্ট প্রবলেমের মধ্যে যে সম্পর্ক স্থাপন করেছেন, অর্থাৎ বলা হচ্ছে জন ডিউই তাঁর শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত আগ্রহ এবং প্রাসঙ্গিক সমস্যার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছেন। এর মাধ্যমে তিনি শিক্ষকের কোন ভূমিকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? একজন কঠোর তত্ত্বাবধায়ক হিসেবে, একজন সক্রিয় গবেষক হিসেবে, একজন নিছক জ্ঞানদাতা হিসেবে, একজন মালি হিসেবে। অর্থাৎ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত আগ্রহ এবং প্রাসঙ্গিক সমস্যার যে সম্পর্ক, সেখানে শিক্ষকের কোন ভূমিকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ডিউয়ের মতে? একজন কঠোর তত্ত্বাবধায়ক হিসেবে, যিনি শিক্ষার্থীদের আগ্রহকে কঠোর নিয়মের মধ্যে পরিচালিত করবেন। একজন সক্রিয় গবেষক হিসেবে, যিনি শিক্ষার্থীর আগ্রহকে সমস্যা সমাধানের একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করবেন। একজন নিছক জ্ঞানদাতা হিসেবে, যিনি কেবল শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী তথ্য সরবরাহ করবেন। একজন মালি হিসেবে, যিনি কেবল শিক্ষার্থীর বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবেন। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো অপশান বি। ডিউয়ের মতে শিক্ষা হলো অনুসন্ধান ভিত্তিক সমস্যা সমাধান। শিক্ষক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত আগ্রহকে সূচনা হিসেবে নিয়ে প্রাসঙ্গিক সমস্যা উপস্থাপন ও এনকোয়ারি প্রক্রিয়া পরিচালনা করেন। তিনি কঠোর তত্ত্বাবধায়ক বা নিছক জ্ঞানদাতা নন, শুধু পরিবেশ স্রষ্টাও নন, বরং সক্রিয় গবেষক ও নির্দেশক। পরের প্রশ্ন, পেস্তালৎসি কোন শিক্ষা দর্শনের বা দর্শের ওপর জোর দিয়েছিলেন? পেস্তালৎসি কোন শিক্ষা দর্শনের বা শিক্ষাদর্শের ওপর জোর দিয়েছিলেন? হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, রিটার্ন টু নেচার, লার্নিং বাই ডুইং, রিয়েলিস্টিক এডুকেশন। মাথা, হৃদয় এবং হাত, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, রিটার্ন টু নেচার বা প্রকৃতিতে ফিরে যাও, লার্নিং বাই ডুইং কাজের মাধ্যমে শেখা, রিয়েলিস্টিক এডুকেশন। কিসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন? সঠিক উত্তর হলো হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। পেস্তালৎসি শিক্ষার একটি সামগ্রিক পদ্ধতি বা হলিস্টিক পদ্ধতির কথা বলেছিলেন, যেখানে শিশুর মস্তিষ্ক, হৃদয় এবং হাত, অর্থাৎ তার জ্ঞানীয় মস্তিষ্ক তথা জ্ঞানীয় বা কগনিটিভ, এই ইনফরমেশানগুলোও কিন্তু জেনে নিতে হবে। এরকমও প্রশ্ন দিতে পারে, হেডের সঙ্গে কোনটা রিলেটেড? হেডের সঙ্গে কগনিটিভিটির সম্পর্ক, হার্টের সঙ্গে মোরালিটি বা নৈতিকতার সম্পর্ক, আর হ্যান্ডের সঙ্গে প্র্যাকটিক্যাল স্কিলের সম্পর্ক বা ব্যবহারিক দক্ষতার সম্পর্ক। অর্থাৎ জ্ঞানীয়, নৈতিক এবং ব্যবহারিক দক্ষতা এই তিনটিরই সমানভাবে বিকাশ ঘটবে চেয়েছিলেন পেস্তালৎসি। তিনি বিশ্বাস করতেন যে এই তিনটি দিকের সমন্বিত বিকাশই একজন সম্পূর্ণ মানুষ তৈরি করতে পারে। পরের প্রশ্ন, রুশো তার শিক্ষাদর্শে বা শিক্ষা দর্শনে নারীর শিক্ষা সম্পর্কে কি বলেছেন? রুশো তার শিক্ষা দর্শনে নারীর শিক্ষা সম্পর্কে কি বলেছেন? নারীদের উচ্চশিক্ষা প্রয়োজন, নারীদের পুরুষের মতোই শিক্ষা দেওয়া উচিত, নারীদের শিক্ষা মূলত গৃহস্থালী ও পুরুষের সেবার জন্য হওয়া উচিত। তিনি নারীদের শিক্ষা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। কোনটা ঠিক? নারীদের উচ্চশিক্ষা প্রয়োজন, নাকি নারীদের পুরুষদের মতোই শিক্ষা দেওয়া উচিত, নাকি নারীদের শিক্ষা মূলত গৃহস্থালী ও পুরুষের সেবা করার জন্য হওয়া উচিত, নাকি তিনি নারীদের শিক্ষা সম্পর্কে কোনো মন্তব্য করেননি? কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো নারীদের শিক্ষা মূলত গৃহস্থালী এবং পুরুষের সেবার জন্য হওয়া উচিত। রুশোর নারীদের শিক্ষা সংক্রান্ত ধারণা খুবই বিতর্কিত। তার এমিল গ্রন্থের পঞ্চম খণ্ডে তিনি সোফি নামক একটি কাল্পনিক চরিত্র, অর্থাৎ রুশোর যে বই ছিল এমিল, সেখানে সোফি নামে একটা ক্যারেক্টার ছিল, মনে রেখো। সেই চরিত্রের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে নারীর শিক্ষার মূল লক্ষ্য হলো একজন ভালো স্ত্রী ও গৃহিণী হওয়া, যা পুরুষদের সেবা করা। তার মতে নারীর শিক্ষা পুরুষের শিক্ষার চেয়ে ভিন্ন হবে। পরের প্রশ্ন, কোন শিক্ষাবিদ বিশ্বাস করতেন যে শিক্ষকের প্রথম এবং প্রধান কাজ হলো শিশুদের ভালোবাসা? কোন শিক্ষাবিদ বিশ্বাস করতেন শিশুদের ভালোবাসাতে? ডিউই, পেস্তালৎসি, রুশো, ফ্রয়েবেল। কোনটা ঠিক? ডিউই, পেস্তালৎসি, রুশো, ফ্রয়েবেল।
কোন শিক্ষাবিদ বিশ্বাস করতেন যে শিক্ষকের প্রথম এবং প্রধান কাজ হলো শিশুদের ভালোবাসা? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো পেস্তালাৎসি। পেস্তালাৎসি বিশ্বাস করতেন যে শিক্ষা প্রক্রিয়ার মূল ভিত্তি হলো শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রেমময় সম্পর্ক। তিনি মনে করতেন শিক্ষকের ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমেই একটি শিশু নৈতিক এবং আধ্যাত্মিকভাবে বিকশিত হতে পারে। পরের প্রশ্ন, রুশোর মতে কোন স্তরে আবেগ ও নৈতিকতার বিকাশ শুরু হয়? শৈশবাবস্থা, বাল্যাবস্থা, কৈশোর অবস্থা, যৌবন অবস্থা। শৈশবাবস্থা, বাল্যাবস্থা, কৈশোর অবস্থা, যৌবন অবস্থা। ইনফেন্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড। রুশোর মতে কোন স্তরে আবেগ ও নৈতিকতার বিকাশ শুরু হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো সঠিক উত্তর কি হবে? দেখে নিই আমরা সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে কৈশোর অবস্থা। রুশো শিশুর জীবনকে বিভিন্ন স্তরে বিভক্ত করেছেন। তার মতে শৈশব ও বাল্যকালে শিশুর প্রধান বিকাশ হয় শারীরিক ও ইন্দ্রিয় ভিত্তিক। কৈশোর অবস্থায় যখন দ্বিতীয় জন্ম হয় তখন তাদের মধ্যে আবেগ, বিবেক ও নৈতিকতার উন্মেষ ঘটে। এই সময়েই তাদের নৈতিক শিক্ষা দেওয়া উচিত। এরকমও যদি প্রশ্ন আসে দ্বিতীয় জন্ম কখন হয়? রুশোর মতে কৈশোর অবস্থায়। কৈশোর অবস্থায় কিন্তু শিশুদের দ্বিতীয় জন্ম হয়। তো এই ইনফরমেশানগুলো জানাটা এতটাই প্রয়োজন। তোমরা যদি এগুলো সেন্স করতে পারো, ভালো করে বুঝে নিতে পারো, তোমরা দেখবে পুরো 50টা প্রশ্নের শেষের পর তোমাদের একটা সামগ্রিক ধারণা তৈরি হয়েছে, যার ফলে এই জায়গা থেকে যে কোনো প্রশ্ন এলে তোমরা পরীক্ষায় করতে পারবে। না জানলেও তোমরা তোমাদের সেন্স দিয়ে, তোমাদের ইনটিউশন দিয়ে ঠিক উত্তরটাই করতে পারবে যদি উপলব্ধি করতে পারো, যা ব্যাখ্যাগুলো বলা হচ্ছে সেগুলো বুঝে নিতে পারো। এবং এই চারজন যে শিক্ষাবিদ তাদের চরিত্র সম্পর্কে, তাদের ব্যক্তিত্ব সম্পর্কে যদি উপলব্ধি করতে পারো, যে কোনো অজানা বিষয় দিলেও তোমরা বুঝে নিতে পারবে এটা ফ্রয়েবেল বলতে পারে, নাকি এটা পেস্তালাৎসি বলতে পারে, নাকি রুশো বলতে পারে, নাকি ডিউই বলতে পারে। তো জাস্ট সেন্স করো, বিষয়গুলো বোঝার চেষ্টা করো, রিয়েলাইজ করো। তো পরের প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থটি কার লেখা? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থটি কার লেখা? জন ডিউই, রুশো, ফ্রেডরিক ফ্রয়েবেল, জন হেনরি পেস্তালাৎসি। জন ডিউই, জ্যাক রুশো, ফ্রেডরিক ফ্রয়েবেল, জন হেনরি পেস্তালাৎসি। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থটি কার লেখা? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো রুশো। 1762 সালে প্রকাশিত এই গ্রন্থে রুশো রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেছেন। তিনি রাষ্ট্র ও জনগণের মধ্যে সামাজিক চুক্তির ধারণা ব্যাখ্যা করেছেন, যা ফরাসি বিপ্লব এবং আধুনিক গণতন্ত্রের উপর গভীর প্রভাব ফেলেছিল। এই বইটি তার শিক্ষা দর্শন এমিলের সমসাময়িক। পরের প্রশ্ন, ডিউই কোন ধরনের শিক্ষা পদ্ধতির উপর জোর দিয়েছিলেন? ডিউই কোন ধরনের শিক্ষা পদ্ধতির উপর জোর দিয়েছিলেন? বক্তৃতা পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, মুখস্থকরণ পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, লেকচার মেথড, নাকি প্রবলেম সলভিং মেথড, নাকি রোট লার্নিং মেথড, নাকি প্রজেক্ট মেথড? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো সমস্যা সমাধান পদ্ধতি এবং প্রজেক্ট মেথড, দুটি। ডিউই তার প্রয়োগবাদী দর্শনের উপর ভিত্তি করে সমস্যা সমাধান পদ্ধতি এবং প্রজেক্ট পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেন। তার মতে শিক্ষার প্রতিটি ধাপ বাস্তব জীবনের কোনো সমস্যার সমাধান করার জন্য হওয়া উচিত। এই পদ্ধতিতে ছাত্ররা হাতে কলমে কাজ করে এবং নিজেদের অভিজ্ঞতা থেকে শেখে। পরের প্রশ্ন, রুশোর শিক্ষা দর্শন প্রকৃতিবাদের প্রভাব কোন শিক্ষাতত্ত্ববিদের কাজে সবচেয়ে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, বিশেষ করে শিশুকেন্দ্রিক শিক্ষা ধারণার বিকাশে? রুশোর শিক্ষা দর্শন প্রকৃতিবাদ আমরা প্রত্যেকেই জানি। সেই প্রকৃতিবাদ শিক্ষা দর্শন পরবর্তীকালে কোন শিক্ষাবিদের কাজে সুস্পষ্টভাবে ধরা পড়েছে? জন লক, পেস্তালাৎসি, হার্ভার্ড, জন ডিউই। কার কাজে? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো পেস্তালাৎসি। রুশোর এমিল গ্রন্থ পেস্তালাৎসির উপর বিশেষভাবে প্রভাব ফেলেছিল।
পেস্তালাৎসি শিশুকেন্দ্রিক শিক্ষা এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী শিক্ষার ধারণাকে বাস্তব বিদ্যালয় শিক্ষায় প্রয়োগ করেন। যদিও লক ব্যক্তিগত অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার কথা বলেছেন, হার্বার্ট নৈতিক শিক্ষা ও আনুষ্ঠানিক ধাপ নিয়ে কাজ করেছেন এবং ডিউই প্রয়োগবাদ প্রচার করেছেন, কিন্তু রুশোর প্রকৃতিবাদী ভাবধারার সরাসরি উত্তরাধিকারী ছিলেন পেস্তালাৎসি। পরের প্রশ্ন, ফ্রয়েবেল কোন ধরনের খেলার উপর গুরুত্ব দিয়েছিলেন? মুক্ত খেলা, কাঠামোগত খেলা, শুধু শারীরিক খেলা, প্রতিযোগিতামূলক খেলা, ফ্রি প্লে, স্ট্রাকচার্ড প্লে, অনলি ফিজিক্যাল গেমস, কম্পিটিটিভ গেমস। ফ্রয়েবেল কোন ধরনের খেলার উপর গুরুত্ব দিয়েছিলেন? মুক্ত খেলা নাকি কাঠামোগত খেলা নাকি শুধু শারীরিক খেলা নাকি প্রতিযোগিতামূলক খেলা? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো কাঠামোগত খেলা। ফ্রয়েবেল খেলার মাধ্যমে শিক্ষার উপর জোর দিলেও তার খেলাগুলি ছিল উদ্দেশ্যপূর্ণ এবং সুসংগঠিত। তিনি গিফটস অ্যান্ড অকুপেশন, এখানে গিফট স্পেলিংটা ভুল আছে, যাই হোক, তিনি গিফটস অ্যান্ড অকুপেশন নামে কিছু নির্দিষ্ট উপকরণ তৈরি করেছিলেন। গিফটস অর্থাৎ উপহারগুলি ছিল নির্দিষ্ট আকারের কার্ড বা ব্লক যা শিশুদের আকার, রং ও সংখ্যা সম্পর্কে ধারণা দিত। অন্যদিকে অকুপেশন বা বৃত্তি বা কাজগুলি ছিল বুনন, সেলাই, কাগজ ভাঁজ করা ইত্যাদির মতো হাতে কলমে কাজ। এই খেলাগুলি ছিল কাঠামোগত এবং উদ্দেশ্যমূলক। তো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হলো, এডুকেশন ইজ দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ ইনেট পাওয়ার্স। এডুকেশন ইজ দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ ইনেট পাওয়ার্স। শিক্ষা হলো সহজাত ক্ষমতার বিকাশের প্রক্রিয়া। এই উক্তিটি কোন শিক্ষাবিদের? রুশো, পেস্তালাৎসি, ডিউই, ফ্রয়েবেল। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো পেস্তালাৎসি। পেস্তালাৎসি বিশ্বাস করতেন যে প্রতিটি শিশুর মধ্যেই জন্মগতভাবে কিছু ক্ষমতা থাকে এবং শিক্ষার কাজ হলো সেগুলিকে যথাযথ পরিবেশের মাধ্যমে বিকশিত করা। তিনি মানব শিশুকে একটি বীজের সাথে তুলনা করেছিলেন, যা সঠিক পরিচর্যায় একটি গাছে পরিণত হয়। পরের প্রশ্ন, ডিউই কোন ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছিলেন? শিক্ষক কেন্দ্রিক বিদ্যালয়, গণতান্ত্রিক বিদ্যালয়, আধ্যাত্মিক বিদ্যালয়, সামরিক বিদ্যালয়। ডিউই কোন ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছিলেন? শিক্ষক কেন্দ্রিক বিদ্যালয়, গণতান্ত্রিক বিদ্যালয়, আধ্যাত্মিক বিদ্যালয় নাকি সামরিক বিদ্যালয়? সঠিক উত্তর হলো গণতান্ত্রিক বিদ্যালয়। ডিউই বিশ্বাস করতেন যে বিদ্যালয় হলো একটি ক্ষুদ্র সমাজ, তাই তো তিনি বলেছিলেন স্কুল ইজ এ মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ যেখানে শিশুরা গণতান্ত্রিক জীবনযাপনের অনুশীলন করে। তিনি এমন একটি বিদ্যালয়ের কথা বলেছিলেন যেখানে শিক্ষার্থীরা স্বাধীনতা ও সহযোগিতার মাধ্যমে শিখবে এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করবে। পরের প্রশ্ন, কোন শিক্ষাবিদ লার্নিং বাই ডুইং এবং লার্নিং বাই লিভিং ধারণার উপর জোর দিয়েছিলেন? অর্থাৎ কাজের মাধ্যমে শিক্ষা এবং জীবনের মাধ্যমে শিক্ষার উপর জোর দিয়েছিলেন কোন শিক্ষাবিদ? রুশো, পেস্তালাৎসি, ডিউই, ফ্রয়েবেল। কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নেব আমরা। সঠিক উত্তর হলো জন ডিউই। জন ডিউই তাঁর প্রয়োগবাদী দর্শনের মাধ্যমে এই দুটি ধারণার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তার মতে শিক্ষা হলো একটি সক্রিয় প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীর কোনো কাজ করার মাধ্যমে বা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখে। পরের প্রশ্ন, রুশোর মতে শৃঙ্খলা কিসের মাধ্যমে আসা উচিত? রুশোর মতে শৃঙ্খলা কিসের মাধ্যমে আসা উচিত? শিক্ষকের কঠোর নির্দেশ, প্রাকৃতিক পরিণাম, শারীরিক শাস্তি, সামাজিক নিয়মকানুন। কোনটা ঠিক? রুশোর মতে শৃঙ্খলা কিসের মাধ্যমে আসা উচিত? শিক্ষকের কঠোর নির্দেশ, প্রাকৃতিক পরিণাম, শারীরিক শাস্তি, সামাজিক নিয়মকানুন। সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হলো প্রাকৃতিক পরিণাম। রুশো কৃত্রিম শাস্তি বা কঠোর শৃঙ্খলার বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন শিশুর কোনো ভুল কাজের জন্য প্রকৃতি নিজেই তাকে তার ফল ভোগ করতে দেবে। একে প্রাকৃতিক পরিণামের শৃঙ্খলা বা ডিসিপ্লিন অফ ন্যাচারাল কনসিকোয়েন্সেস বলা হয়। যেমন একটি শিশু যদি আগুন স্পর্শ করে তবে সে নিজেই এর তাপ অনুভব করে এবং সে শেখে যে আগুন বিপজ্জনক। এতে কোনো বাহ্যিক শাস্তির প্রয়োজন নেই। পরের প্রশ্ন,
ডিউয়ের মতে শিক্ষার প্রক্রিয়াটি কয়টি ধাপে বিভক্ত? 2টি, 3টি, 4টি, 5টি। জন ডিউয়ের মতে শিক্ষার প্রক্রিয়া কয়টি ধাপে বিভক্ত? দেখে নিই সঠিক উত্তর কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা সাবস্ক্রিপশানে ক্লিক করে বেল আইকনে প্রেস করো, যাতে পরের ভিডিও আপলোড করলে তোমাদের মিস না হয়ে যায়। নাহলে কিন্তু তোমরা কন্টিনিউয়াস ভিডিওগুলো পাবে না, তোমাদের মিস হয়ে যাবে। তোমরা যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো, আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখে নিই এর উত্তর কি। এর উত্তর হলো 5টি। ডিউই তার সমস্যা সমাধান পদ্ধতির মাধ্যমে শিক্ষার প্রক্রিয়াকে 5টি ধাপে ভাগ করেছেন। সমস্যার উপলব্ধি প্রথম, বা রিয়েলাইজিং দ্য প্রবলেম। দ্বিতীয় হলো সমস্যার প্রকৃতি বিশ্লেষণ, বা অ্যানালাইজিং দ্য নেচার অফ দ্য প্রবলেম। তৃতীয় হলো সমাধানের জন্য সম্ভাব্য উপায় নির্ধারণ, বা ডিটারমাইনিং পসিবল সলিউশনস। চতুর্থ হলো সম্ভাব্য উপায়গুলি পরীক্ষা করা, বা টেস্টিং দ্য পসিবল সলিউশনস। এবং পঞ্চম হলো উপসংহারে পৌঁছানো, বা ফলাফল যাচাই। রিচিং আ কনক্লুশন অ্যান্ড ভেরিফাইং দ্য রেজাল্ট। তো এই 5টা স্টেপও কিন্তু সমস্যা সমাধানের খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে, এই পরীক্ষায়ও আসতে পারে কোন জায়গায় কোন স্টেপ রয়েছে, তাই তোমরা ক্রোনোলজিক্যালি মনে রাখবে পরপর। পরের প্রশ্ন, রুশো তার এমিল গ্রন্থে কোন ধরনের শিক্ষাকে নেতিবাচক শিক্ষা বলেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রুশো তার এমিল গ্রন্থে কোন ধরনের শিক্ষাকে নেতিবাচক শিক্ষা বলেছেন? মুখস্থ করার মাধ্যমে শেখা, সরাসরি তথ্য দেওয়া, ভুল থেকে শেখা, কোনো বাধা না দিয়ে শিশুর মনকে প্রস্তুত করা। কোনটা ঠিক? রুশো তার এমিল গ্রন্থে কোন ধরনের শিক্ষাকে নেতিবাচক শিক্ষা বলেছেন? মুখস্থ করার মাধ্যমে শেখা, সরাসরি তথ্য দেওয়া, ভুল থেকে শেখা, কোনো বাধা না দিয়ে শিশুর মনকে প্রস্তুত করা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো কোনো বাধা না দিয়ে শিশুর মনকে প্রস্তুত করা। রুশো নেতিবাচক শিক্ষাকে একটি প্রস্তুতিমূলক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। এর উদ্দেশ্য হলো শিশুর মনকে কৃত্রিম সমাজের কুপ্রভাব থেকে রক্ষা করে জ্ঞানার্জনের জন্য উপযুক্ত করে তোলা। এই শিক্ষায় শিক্ষক সরাসরি জ্ঞান দেন না, বরং পরিবেশ থেকে ভুল করা ও তার ফল ভোগের মাধ্যমে শেখার সুযোগ করে দেন। পরের প্রশ্ন, রুশো কোন ধরনের শিক্ষার বিরোধিতা করেছিলেন? হাতে কলমে শিক্ষা, প্রথাগত বৈকেন্দ্রিক শিক্ষা, খেলাভিত্তিক শিক্ষা, কর্মভিত্তিক শিক্ষা। হ্যান্ডস অন এডুকেশন, ট্র্যাডিশনাল বুক সেন্টারেড এডুকেশন, প্লে বেসড এডুকেশন, ওয়ার্ক বেসড এডুকেশন। বিরোধিতা করেছিলেন কোন ধরনের শিক্ষার? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো প্রথাগত বৈকেন্দ্রিক শিক্ষা। রুশো তৎকালীন সমাজের প্রচলিত প্রথাগত শিক্ষা পদ্ধতির ঘোর বিরোধী ছিলেন। এই পদ্ধতিতে শিশুদের উপর বইয়ের বোঝা চাপিয়ে মুখস্থ করার উপর জোর দেওয়া হতো। রুশো মনে করতেন এর ফলে শিশুদের মধ্যে কোনো স্বতঃস্ফূর্ত আগ্রহ তৈরি হয় না এবং তারা সমাজের কৃত্রিম নিয়মের জালে আটকে পড়ে। তাই তিনি বইয়ের মাধ্যমে শেখার পরিবর্তে হাতে কলমে এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার উপর জোর দিয়েছিলেন। পরের প্রশ্ন, ফ্রয়েবেলের দর্শনের মূল ভিত্তি কী ছিল? বস্তুবাদ, আদর্শবাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ। ফ্রয়েবেলের দর্শনের মূল ভিত্তি কী ছিল? বস্তুবাদ, আদর্শবাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ। দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো আদর্শবাদ। ফ্রয়েবেল একজন আদর্শবাদী দার্শনিক ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি শিশুর মধ্যেই ঐশ্বরিক শক্তি বা ঐশ্বরিক ঐক্য বা ডিভাইন ইউনিটি বিদ্যমান। শিক্ষার কাজ হলো সেই অভ্যন্তরীণ ঐশ্বরিক শক্তিকে বিকশিত করা। তিনি শিল্প, সঙ্গীত ও ধর্মের মাধ্যমে শিশুর নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের উপর জোর দিয়েছিলেন। পরের প্রশ্ন, পেস্তালাৎসির মতে শিক্ষার শুরু কোথা থেকে হওয়া উচিত? বিদ্যালয় থেকে, প্রকৃতি থেকে, পরিবার থেকে, সমাজ থেকে। ফ্রম স্কুল, ফ্রম নেচার, ফ্রম ফ্যামিলি, ফ্রম সোসাইটি। শিক্ষার শুরু কোথা থেকে হওয়া উচিত পেস্তালাৎসির মতে? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো পরিবার থেকে। পেস্তালাৎসি পরিবারকে শিক্ষার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে মনে করতেন। তার মতে মাই হলেন প্রথম শিক্ষক এবং পরিবারের স্নেহ ভালোবাসার পরিবেশেই শিশুর প্রাথমিক নৈতিক এবং আবেগিক বিকাশ ঘটে। এটিই তার শিক্ষা দর্শনের মূল ভিত্তি। পরের প্রশ্ন, রুশোর মতে শিক্ষকের ভূমিকা কী হিসেবে বর্ণনা করা হয়েছে?
রুশো শিক্ষকের ভূমিকাকে কী হিসেবে বর্ণনা করেছেন? একজন নির্দেশক বা অ্যান ইনস্ট্রাক্টর, একজন পথপ্রদর্শক বা আ গাইড, একজন অভিভাবক বা গার্জিয়ান, একজন স্বৈরাচারী শাসক বা আ ডিসপোটিক রুলার। কোনটা ঠিক? রুশোর মতে শিক্ষকের ভূমিকা, দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো একজন অভিভাবক। রুশোর মতে শিক্ষকের প্রধান কাজ হলো শিশুর বিকাশে সরাসরি হস্তক্ষেপ না করে তার জন্য একটি সুরক্ষিত এবং অনুকূল পরিবেশ তৈরি করা। শিক্ষক এখানে একজন বন্ধু, দার্শনিক এবং অভিভাবকের ভূমিকা পালন করেন, যিনি শিশুর স্বাভাবিক বিকাশে সহায়তা করেন এবং ভুল পথ থেকে তাকে রক্ষা করেন। পরের প্রশ্ন, পেস্তালাৎসি কোন ধরনের শৃঙ্খলার বিরোধিতা করেছিলেন? আত্মশৃঙ্খলা, বাহ্যিক কঠোর শৃঙ্খলা ও শারীরিক শাস্তি, গণতান্ত্রিক শৃঙ্খলা, প্রাকৃতিক পরিণাম। সেলফ ডিসিপ্লিন, এক্সটার্নাল স্ট্রিক্ট ডিসিপ্লিন অ্যান্ড কর্পোরাল পানিশমেন্ট, ডেমোক্রেটিক ডিসিপ্লিন, ন্যাচারাল কনসিকোয়েন্সেস। পেস্তালাৎসি কোন ধরনের শৃঙ্খলার বিরোধিতা করেছিলেন? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো বাহ্যিক কঠোর শৃঙ্খলা ও শারীরিক শাস্তি। পেস্তালাৎসি তৎকালীন বিদ্যালয়গুলিতে প্রচলিত কঠোর শৃঙ্খলা এবং শারীরিক শাস্তির ঘোর বিরোধী ছিলেন। তিনি স্নেহ, ভালোবাসা এবং পরিবারের মতো একটি পরিবেশের মাধ্যমে শিশুদের মধ্যে সশৃঙ্খলা গড়ে তোলার উপর জোর দিয়েছিলেন। তার মতে শিক্ষকের ভালোবাসা এবং নৈতিক সমর্থনই শৃঙ্খলার মূল ভিত্তি। পরের প্রশ্ন, ডিউয়ের মতে শিক্ষার মূল লক্ষ্য কী? আধ্যাত্মিক বিকাশ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক দক্ষতা বৃদ্ধি, জ্ঞানের সঞ্চয়। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, প্রিজার্ভেশন অফ কালচারাল হেরিটেজ, ইনক্রিজিং সোশ্যাল এফিসিয়েন্সি, অ্যাকুমুলেশন অফ নলেজ। কোনটা ঠিক? ডিউয়ের মতে শিক্ষার মূল লক্ষ্য কী? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো সামাজিক দক্ষতা বৃদ্ধি। ডিউয়ের মতে শিক্ষার প্রধান লক্ষ্য হলো ব্যক্তিকে এমনভাবে প্রস্তুত করা যাতে সে সামাজিক ও গণতান্ত্রিক জীবনে কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ ব্যক্তিকে সমাজের জন্য উপযোগী করে তোলা। এটিকে সামাজিক দক্ষতা বৃদ্ধি বলা হয়, যার মধ্যে অর্থনৈতিক, নাগরিক ও পারিবারিক দক্ষতাও অন্তর্ভুক্ত। দেখতে থাকো, শেষ পর্যন্ত গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই কমেন্ট করে জানাবে যে তোমাদের কতটা ভালো লাগলো, তোমরা কত কিছু শিখলে এবং এই জায়গাটা কতটা ক্লিয়ার হলো। শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সার মুখস্থ করার চেষ্টা করো না, বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করো, মনে গেঁথে নেওয়ার চেষ্টা করো, হৃদয় দিয়ে বোঝো, দেখবে সব করতে পারছো পরীক্ষায়। পরের প্রশ্ন, কোন শিক্ষাবিদ খেলার মাধ্যমে শিক্ষাকে শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করতেন? রুশো, ফ্রয়েবেল, পেস্তালাৎসি, ডিউই। খেলার মাধ্যমে শিক্ষাকে শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করতেন কোন শিক্ষাবিদ? রুশো, ফ্রয়েবেল, পেস্তালাৎসি, ডিউই। দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো ফ্রয়েবেল। ফ্রয়েবেল ছিলেন এক খেলাভিত্তিক শিক্ষার বা প্লে বেসড লার্নিংয়ের একজন প্রধান প্রবক্তা। তিনি খেলাকে শিশুর বিকাশের একটি স্বাভাবিক এবং অপরিহার্য অংশ হিসেবে দেখতেন। পরের প্রশ্ন, ফাদার অফ মডার্ন পেডাগগি নামে কে পরিচিত বা কাকে ফাদার অফ মডার্ন পেডাগগি বলা হয় বা আধুনিক শিক্ষার জনক বলা হয়? কাকে? জন ডিউই, জ্যাক রুশো, জন হেনরি পেস্তালাৎসি, ফ্রেডরিক ফ্রয়েবেল। কোনটা ঠিক? ফাদার অফ মডার্ন পেডাগগি বা আধুনিক শিক্ষার জনক, সঠিক উত্তর হলো জন হেনরি পেস্তালাৎসি। পেস্তালাৎসিকে আধুনিক শিক্ষার জনক বলা হয় কারণ তিনি প্রচলিত যান্ত্রিক ও মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে শিশুকেন্দ্রিক এবং হাতে কলমে শিক্ষার প্রচলন করেন। তার শিক্ষা পদ্ধতি আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করেছিল। পরের প্রশ্ন, রুশো শিক্ষার স্তরকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে। রুশো শিক্ষার স্তরকে কয় ভাগে ভাগ করেছিলেন? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো 4 ভাগে। রুশো তার শিক্ষা ব্যবস্থাকে 4টি স্তরে বিভক্ত করেছেন। শৈশবাবস্থা, যা 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত, বাল্যাবস্থা, যা 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত, কৈশোর অবস্থা, যা 12 থেকে 15 বছর বয়স পর্যন্ত, এবং যৌবন অবস্থা, যা 15 থেকে 20 বছর বয়স পর্যন্ত।
পরের প্রশ্ন, পেস্তালাচ্ছি কোন পদ্ধতিতে আংসাং বা ইনটিউটিভ লার্নিং নামে অভিহিত করেছিলেন? পেস্তালাচ্ছি কোন পদ্ধতিকে আংসাং বা ইনটিউটিভ লার্নিং নামে অভিহিত করেছিলেন? বক্তৃতা পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, পর্যবেক্ষণ ও বস্তুপাঠ, মুখস্থকরণ পদ্ধতি, কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো পর্যবেক্ষণ ও বস্তুপাঠ। পেস্তালাচ্ছি আংসাং পদ্ধতির প্রবক্তা ছিলেন, যার অর্থ হলো সরাসরি ইন্দ্রিয়লব্ধ জ্ঞান বা পর্যবেক্ষণ। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা শুরু হওয়া উচিত বাস্তব বস্তুর সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে, বইয়ের মাধ্যমে নয়। তার বস্তুপাঠ পদ্ধতিটি এই দর্শনের উপর ভিত্তি করে তৈরি, যেখানে শিশুরা কোনো বস্তু হাতে নিয়ে দেখে ছুঁয়ে তার সম্পর্কে জ্ঞান অর্জন করে। পরের প্রশ্ন, ডিউয়ের মতে শিক্ষকের ভূমিকা কি? একজন কঠোর শাসক, একজন বন্ধু বা পথপ্রদর্শক, একজন জ্ঞানদাতা, একজন দর্শক, আ স্ট্রিক্ট রুলার, আ ফ্রেন্ড অ্যান্ড গাইড, আ নলেজ ডিসপেন্সার, আ স্পেকটেটর, কোনটা ঠিক? ডিউয়ের মতে শিক্ষকের ভূমিকা কি? শিক্ষকের ভূমিকা হলো একজন বন্ধু বা পথপ্রদর্শক। ডিউই বিশ্বাস করতেন যে শিক্ষক হবেন একজন পথপ্রদর্শক, যিনি ছাত্রকে তার নিজস্ব অভিজ্ঞতা থেকে শিখতে সাহায্য করবেন। শিক্ষকের কাজ হলো এমন একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, যেখানে ছাত্ররা তাদের সমস্যা সমাধানের জন্য স্বাধীনভাবে চিন্তা করতে পারে। তিনি শিক্ষকের ভূমিকাকে একজন নির্দেশক বা একজন অভিভাবকের চেয়ে একজন সহায়ক বা পথপ্রদর্শক হিসেবে বেশি গুরুত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন, ফ্রয়েবেলের মতে শিক্ষক কেমন হবেন? একজন কঠোর শাসক, একজন মালি, একজন জ্ঞানদাতা, একজন তদারককারী, আ স্ট্রিক্ট রুলার, আ গার্ডেনার, আ নলেজ গিভার, আ সুপারভাইজার। ফ্রয়েবেলের মতে শিক্ষক কেমন হবেন? সঠিক উত্তর কি দেখে নিই আমরা। সঠিক উত্তর হলো একজন মালি। ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন ধারণায় শিক্ষককে মালির সাথে তুলনা করা হয়েছে, কারণ ফ্রয়েবেলের শিক্ষাই শিশুদের উদ্যান, তাই সেখানে শিক্ষককে মালির মতো বলা হয়েছে। মালি যেমন বাগানের চারাগাছকে সঠিকভাবে পরিচর্যা করে, তেমনি শিক্ষক ও শিশুদের স্বাভাবিক বিকাশে সাহায্য করেন, কিন্তু তাদের নিজস্ব বৃদ্ধি ও বিকাশে বাধা দেন না। পরের প্রশ্ন, পেস্তালাচ্ছির বিখ্যাত গ্রন্থ হাউ গার্ট্রুড টিচেস হার চিলড্রেন কত সালে প্রকাশিত হয়? পেস্তালাচ্ছির লেখা বিখ্যাত গ্রন্থ হাউ গার্ট্রুড টিচেস হার চিলড্রেন কত সালে প্রকাশিত হয়? 1801, 1825, 1762, 1892, কোনটা ঠিক? দেখে নি সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো 1801 সাল। পেস্তালাচ্ছির এই বিখ্যাত গ্রন্থটি 1801 সালে প্রকাশিত হয়। এই বইতে তিনি তার শিক্ষা পদ্ধতির মূল নীতিগুলি ব্যাখ্যা করেছেন। বিশেষ করে বস্তুপাঠ এবং ইন্দ্রিয়ভিত্তিক শিক্ষার ওপর তিনি জোর দিয়েছেন। এই বইটি শিক্ষাবিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। পরের প্রশ্ন, ডিউই কোন ধরনের শৃঙ্খলা সমর্থন করেছিলেন? কঠোর বাহ্যিক শৃঙ্খলা, শারীরিক শাস্তিভিত্তিক শৃঙ্খলা, সামাজিক ও গণতান্ত্রিক শৃঙ্খলা, দমনমূলক শৃঙ্খলা, কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো সামাজিক ও গণতান্ত্রিক শৃঙ্খলা। ডিউই মনে করতেন যে শৃঙ্খলা বাইরের থেকে চাপিয়ে দেওয়া উচিত নয়, বরং এটি একটি গণতান্ত্রিক পরিবেশে পারস্পরিক সহযোগিতা এবং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে আসা উচিত। এই ধরনের শৃঙ্খলা শিক্ষার্থীদের দায়িত্ববোধ এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে সাহায্য করে। পরের প্রশ্ন, রুশোর মতে শিশুর শিক্ষা শুরু হওয়া উচিত কোথা থেকে? পরিবার থেকে, স্কুল থেকে, প্রকৃতি থেকে, সমাজ থেকে? ফ্রম ফ্যামিলি, ফ্রম স্কুল, ফ্রম নেচার, ফ্রম সোসাইটি। রুশোর মতে শিশুর শিক্ষা শুরু হওয়া উচিত কোথা থেকে? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো প্রকৃতি থেকে। রুশোর মতে শিশু জন্মগতভাবে ভালো এবং তার স্বাভাবিক বিকাশের জন্য প্রকৃতিই শ্রেষ্ঠ শিক্ষক। তিনি প্রকৃতির কাছে ফিরে যাও বা রিটার্ন টু নেচার স্লোগান দিয়েছিলেন এবং বিশ্বাস করতেন যে প্রকৃতির সান্নিধ্যেই শিশুর শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ সম্ভব। তার বিখ্যাত গ্রন্থ এমিল
এতে তিনি প্রাকৃতিক শিক্ষার উপর জোর দিয়েছেন, যেখানে সমাজ ও কৃত্রিম পরিবেশের প্রভাব থেকে শিশুকে দূরে রাখতে বলা হয়েছে। পরের প্রশ্ন, পেস্তালাৎসির মতে শিক্ষার লক্ষ্য কি? শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ, শুধুমাত্র নৈতিক বিকাশ, শুধুমাত্র পেশাগত বিকাশ, মাথা, হৃদয় এবং হাত সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ? অনলি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, অনলি মোরাল ডেভেলপমেন্ট, অনলি ভোকেশনাল ডেভেলপমেন্ট, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ডের ডেভেলপমেন্ট? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো মাথা, হৃদয় এবং হাতের সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ। পেস্তালাৎসি শিক্ষার একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। তার মতে শিক্ষার লক্ষ্য হলো শিশুর বৌদ্ধিক, নৈতিক ও আবেগিক এবং ব্যবহারিক বা পেশাগত এই তিনটি দিকের সমন্বিত ও সুষম বিকাশ। পরের প্রশ্ন, ডিউয়ের কোন বইটি শিক্ষা দর্শনের বা শিক্ষাদর্শের উপর লেখা? ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, হাউ গার্টরুড টিচেস হার চিলড্রেন, দ্য কিন্ডারগার্টেন? ডিউয়ের কোন বইটি শিক্ষা দর্শনের উপর লেখা? ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, হাউ গার্টরুড টিচেস হার চিলড্রেন, দ্য কিন্ডারগার্টেন? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। জন ডিউয়ের অন্যতম বিখ্যাত গ্রন্থ ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন 1916 সালে প্রকাশিত হয়। সালটা মনে রাখবে, 1916 সালে প্রকাশিত হয়। এই বইয়ে তিনি শিক্ষাকে একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন এবং গণতন্ত্র ও শিক্ষার মধ্যে গভীর সম্পর্ক ব্যাখ্যা করেছেন। তার মতে একটি সুস্থ কার্যকর গণতন্ত্রের জন্য শিক্ষা অপরিহার্য। পরের প্রশ্ন, কোন শিক্ষাবিদ বিশ্বাস করতেন যে শিশু জন্মগতভাবে ভালো কিন্তু সমাজ তাকে দুর্নীতিগ্রস্ত করে তোলে? ফ্রয়েবেল, ডিউই, পেস্তালাৎসি, রুশো? শিশু জন্মগতভাবে ভালো কিন্তু সমাজ তাকে কুলুষিত করে বা দুর্নীতিগ্রস্ত করে তোলে, কোন শিক্ষাবিদ বিশ্বাস করতেন? সঠিক উত্তর কি দেখে নিই। সঠিক উত্তর হলো রুশো। এই বিশ্বাসটি রুশোর প্রকৃতিবাদী দর্শনের মূল ভিত্তি। তার গ্রন্থ এমিলের মাধ্যমে এই ধারণার প্রচার করেছিলেন এবং শিশুদের সমাজের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন। পরের প্রশ্ন, ডিউয়ের মতে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? বিষয়ভিত্তিক, শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক, পরীক্ষামূলক? পাঠ্যক্রম কেমন হওয়া উচিত ডিউয়ের মতে? বিষয়ভিত্তিক, নাকি শিক্ষার্থী কেন্দ্রিক, নাকি শিক্ষক কেন্দ্রিক, নাকি পরীক্ষামূলক? দেখি সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো শিক্ষার্থী কেন্দ্রিক। ডিউই প্রথাগত বিষয়ভিত্তিক পাঠ্যক্রমের বিরোধিতা করে শিশুকেন্দ্রিক পাঠ্যক্রমের কথা বলেন। তিনি বলেন পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা উচিত যা শিশুর আগ্রহ, চাহিদা ও সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তার মতে জ্ঞানার্জনের প্রক্রিয়াটি শিশুর জীবন ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত হওয়া উচিত। পরের প্রশ্ন, ফ্রয়েবেলের শিক্ষা পদ্ধতি শিশুদের জন্য কোন ধরনের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করে? শুধুমাত্র সাহিত্য বা অনলি লিটারেচার, শুধুমাত্র বিজ্ঞান বা অনলি সায়েন্স, গান, খেলাধুলা, গল্প বলা, বাগান করা, সং, গেমস, স্টোরি টেলিং, গার্ডেনিং, নাকি শুধুমাত্র গণিত বা অনলি ম্যাথমেটিক্স? কোনটা ঠিক? ফ্রয়েবেলের শিক্ষা পদ্ধতি শিশুদের জন্য কোন ধরনের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করে? সঠিক উত্তর হলো গান, খেলাধুলা, গল্প বলা, বাগান করা। ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতিটি শিশুর সামগ্রিক বিকাশের উপর ভিত্তি করে। এখানে শেখার প্রক্রিয়াটি খেলাধুলা, গান, নাচ, গল্প বলা এবং হাতে কলমে কাজ যেমন বাগান করার মতো সৃজনশীল কার্যকলাপের মাধ্যমে সম্পন্ন হতো। পরের প্রশ্ন, রুশোর মতে এমিল গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? রুশোর এমিল গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1762 সাল, 1789 সাল, 1771 সাল, 1792, 1762, 1789, 1771, 1792? কোনটা ঠিক? এমিল গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হলো 1762 বা 1762 সাল। রুশোর বিখ্যাত শিক্ষামূলক উপন্যাস এমিল অর অন এডুকেশন 1762 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি তার শিক্ষা দর্শন, প্রাকৃতিক পরিবেশ এবং সমাজের কৃত্রিমতা থেকে দূরে রেখে শিশুকে কীভাবে শিক্ষা দেওয়া উচিত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই গ্রন্থটি শিক্ষার ইতিহাসে একটি বিপ্লব এনেছিল। পরের প্রশ্ন, শিক্ষা হলো জীবনের প্রস্তুতি
শিক্ষা হলো জীবনের প্রস্তুতি নয়, জীবন নিজেই। এডুকেশন ইজ নট আ প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। এই উক্তিটি কোন দার্শনিক চিন্তাধারার মূল বিষয়? আদর্শবাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, বস্তুবাদ, কোনটা ঠিক? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কে বলেছিল যদি মনে করতে পারো বলতে পারবে। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো প্রয়োগবাদ। এই উক্তিটি ডিউয়ের প্রয়োগবাদী দর্শনের সার সংক্ষেপ। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার উদ্দেশ্য কেবল ভবিষ্যতে জীবনযাপনের জন্য প্রস্তুত করা নয়, বরং বর্তমান জীবনকে অর্থবহ ও সম্পূর্ণ করে তোলা। প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতা বর্তমান জীবনের একটি অংশ, যা ব্যক্তিকে তার পারিপার্শ্বিকতার সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। পরের প্রশ্ন, ফ্রয়েবেল কোন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেন? প্রজেক্ট পদ্ধতি, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি। প্রজেক্ট মেথড, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী মেথড, লেকচার মেথড, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো কিন্ডারগার্টেন। ফ্রয়েবেল শিশুদের জন্য প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা হিসেবে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন, যার অর্থ শিশুদের বাগান। তিনি বিশ্বাস করতেন যে শিশুরা হলো বাগানের চারাগাছ এবং শিক্ষক হলেন মালি, যিনি তাদের যত্ন করেন এবং বেড়ে উঠতে সাহায্য করেন। এটি শিশুদের খেলা ও হাতে কলমে কাজের মাধ্যমে শেখার ওপর জোর দেয়। পরের প্রশ্ন, ডিউয়ের মতে শিক্ষা কি? জ্ঞান সঞ্চয় করা, পরিবেশের সাথে নিরন্তর পুনর্গঠন, কন্টিনিউয়াস রিকনস্ট্রাকশন অ্যান্ড রিঅর্গানাইজেশন অফ এক্সপিরিয়েন্স। আধ্যাত্মিক জ্ঞান লাভ করা, ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি। ডিউয়ের মতে শিক্ষা কি? অ্যাকুমুলেশন অফ নলেজ, কন্টিনিউয়াস রিকনস্ট্রাকশন অ্যান্ড রিঅর্গানাইজেশন অফ এক্সপিরিয়েন্স, অ্যাটেনিং স্পিরিচুয়াল নলেজ, প্রিপারেশন ফর ফিউচার লাইফ, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো পরিবেশের সাথে নিরন্তর পুনর্গঠন, রিকনস্ট্রাকশন অ্যান্ড রিঅর্গানাইজেশন। ডিউই বিশ্বাস করতেন যে শিক্ষা হলো একটি চলমান প্রক্রিয়া, যেখানে ব্যক্তি তার অভিজ্ঞতার থেকে শেখে এবং সেই জ্ঞানকে নতুন নতুন পরিস্থিতিতে প্রয়োগ করে তার অভিজ্ঞতাকে পুনর্গঠন করে। এই প্রক্রিয়াটি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকে। পরের প্রশ্ন, পেস্তালাৎসি শিক্ষকের ভূমিকা কী হিসেবে বর্ণনা করেছেন? একজন কঠোর তত্ত্বাবধায়ক, আ স্ট্রিক্ট সুপারভাইজার, একজন বন্ধু এবং অভিভাবক, আ ফ্রেন্ড অ্যান্ড গার্জেন, একজন মালি, আ গার্ডেনার, একজন জ্ঞানদাতা, নলেজ ডিসপেন্সার, কোনটা ঠিক? পেস্তালাৎসি শিক্ষকের ভূমিকা কী হিসেবে বর্ণনা করেছেন? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো একজন বন্ধু এবং অভিভাবক। পেস্তালাৎসি শিক্ষকের ভূমিকাকে একজন বন্ধু, দার্শনিক ও অভিভাবক হিসেবে দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষক হবেন প্রেমময় ও স্নেহশীল, যিনি শিশুদের কাছে একজন অভিভাবকের মতো। শিক্ষক তাদের শেখার জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করবেন এবং তাদের নিজস্ব গতিতে শিখতে উৎসাহিত করবেন। পরের প্রশ্ন, কোন শিক্ষাবিদ শিক্ষাকে হেড, হার্ট অ্যান্ড হ্যান্ডের মাধ্যমে বর্ণনা করেছেন? আগেও বললাম, রুশো, ডিউই, পেস্তালাৎসি, ফ্রয়েবেল, কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো পেস্তালাৎসি। এই উক্তিটি পেস্তালাৎসির শিক্ষা দর্শনের মূল ভিত্তি, যা শিশুর সামগ্রিক বিকাশের উপর জোর দেয়। পরের প্রশ্ন, ডিউয়ের মতে শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত? একজন স্বৈরাচারী, একজন নির্দেশক, একজন সমস্যা প্রস্তুতকারী, একজন পথপ্রদর্শক ও সমন্বয়কারী। ডিউয়ের মতে শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত? আ ডিরেক্টর, আ ইনস্ট্রাক্টর, আ প্রবলেম ক্রিয়েটার, আ গাইড অ্যান্ড কোঅর্ডিনেটর। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো একজন পথপ্রদর্শক ও সমন্বয়কারী, আ গাইড অ্যান্ড কোঅর্ডিনেটর। ডিউয়ের মতে শিক্ষক শুধু জ্ঞানদাতা নন, বরং একজন পথপ্রদর্শক, যিনি শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সাহায্য করেন এবং তাদের মধ্যে সমন্বয় ঘটান। তিনি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে উৎসাহিত করেন এবং তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেন। পরের প্রশ্ন, ফ্রয়েবেলের মতে খেলার মাধ্যমে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? এটি শিশুদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখে, এটি শিশুর স্বাভাবিক স্বতঃস্ফূর্ত বিকাশে সাহায্য করে, এটি শিক্ষককে কম পরিশ্রম করতে সাহায্য করে, এটি শিশুদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করে। কোনটা ঠিক? ফ্রয়েবেলের মতে খেলার মাধ্যমে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো এটি শিশুর স্বাভাবিক স্বতঃস্ফূর্ত বিকাশে সাহায্য করে। ফ্রয়েবেল খেলাকে শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করতেন।
তার মতে খেলা হলো শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। খেলার মাধ্যমে শিশু তার ভেতরের সুপ্ত সম্ভাবনাকে প্রকাশ করে এবং তার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটে। পরের প্রশ্ন, কোন শিক্ষাবিদ শিক্ষার ক্ষেত্রে প্রাকৃতিক পরিণামের শৃঙ্খলা বা ডিসিপ্লিন অফ ন্যাচারাল কনসিকোয়েন্সেস নীতিটি প্রয়োগ করেছিলেন? পেস্তালাৎসি, ফ্রয়েবেল, ডিউই, রুশো। দেখে নিই সঠিক উত্তর, খুব সোজা, এটা হয়তো তোমরা পারবে। সঠিক উত্তর হলো রুশো। রুশো এই নীতির প্রবক্তা, যার মাধ্যমে তিনি বলেছিলেন যে শিশুর কোনো ভুল কাজের জন্য প্রকৃতি নিজেই তাকে তার ফল ভোগ করতে দেবে এবং এভাবেই সে শিখবে। যেমন একটি শিশু যদি অসতর্কভাবে নিজেকে আঘাত করে, তবে সেই আঘাতের অনুভূতিই তাকে সতর্ক করতে শেখাবে বা সতর্ক হতে শেখাবে। পরের প্রশ্ন, এভরিথিং ইজ গুড অ্যাজ ইট কামস ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য অথর of nature, but everything degenerates in the hands of man. Very important and popular quote. এই বিখ্যাত উক্তিটি কার? Everything is good as it comes from the hands of the author of nature, but everything degenerates in the hands of man. কার উক্তি? জন ডিউই, জন হেনরি পেস্তালাৎসি, ফ্রেডরিক ফ্রয়েবেল, জ্যাঁ-জ্যাক রুশো। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো রুশো। এটি রুশোর শিক্ষা দর্শনের মূল ভিত্তি। তিনি বিশ্বাস করতেন যে শিশু প্রকৃতিগতভাবে ভালো এবং নিষ্পাপ, কিন্তু সমাজ ও সভ্যতার কৃত্রিমতা তাকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। এই উক্তিটি তার এমিল গ্রন্থের শুরুতে রয়েছে এবং এটিই তার প্রাকৃতিক শিক্ষার মূল মন্ত্র। পরের প্রশ্ন, ডিউই কোন ধরনের বিদ্যালয়কে আর্ট গ্যালারি বা ল্যাবরেটরির সাথে তুলনা করেছেন? ডিউই কোন ধরনের বিদ্যালয়কে আর্ট গ্যালারি বা ল্যাবরেটরির সাথে তুলনা করেছেন? প্রথাগত বিদ্যালয়, গণতান্ত্রিক বিদ্যালয়, প্রগতিশীল বিদ্যালয়, শিল্পকলা বিদ্যালয়। ট্র্যাডিশনাল স্কুল, ডেমোক্রেটিক স্কুল, প্রোগ্রেসিভ স্কুল বা আর্ট স্কুল, কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো প্রগতিশীল বিদ্যালয়। ডিউই প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন আন্দোলনের একজন প্রধান নেতা ছিলেন। তিনি বিদ্যালয়কে এমন একটি স্থান হিসেবে দেখতেন যেখানে শিশুরা সৃজনশীল কার্যকলাপে অংশ নেয়, হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করে এবং বিভিন্ন সমস্যার সমাধান করে, ঠিক যেমন একটি ল্যাবরেটরিতে একজন বিজ্ঞানী কাজ করেন। পরের প্রশ্ন, ডিউই শিক্ষার কোন দুটি দিককে অবিচ্ছেদ্য বলে মনে করতেন? জ্ঞান ও দক্ষতা বা নলেজ অ্যান্ড স্কিল, তত্ত্ব ও প্রয়োগ বা থিওরি অ্যান্ড প্র্যাকটিস, পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি বা কারিকুলাম অ্যান্ড টিচিং মেথড, শিক্ষক ও শিক্ষার্থী বা টিচার অ্যান্ড স্টুডেন্ট, কোনটা ঠিক? তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। তোমরা অন্যান্য ইউনিটের WBSLSTর এডুকেশনের বাকি ইউনিটগুলোর ভিডিও দেখতে চাইলে অলরেডি সেগুলো আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা প্লে স্টোরে গিয়ে WBSSCর মধ্যে যাবে, তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। দেখে নিই এর সঠিক উত্তর কি। এর সঠিক উত্তর হলো তত্ত্ব ও প্রয়োগ। ডিউয়ের প্রয়োগবাদী দর্শন অনুযায়ী কোনো তত্ত্ব বা ধারণা তখনই অর্থবহ হয় যখন তার বাস্তব জীবনে প্রয়োগ থাকে। তাই তিনি শিক্ষার তাত্ত্বিক এবং ব্যবহারিক দিককে একে অপরের পরিপূরক এবং অবিচ্ছেদ্য বলে মনে করতেন। তার মতে জ্ঞান শুধু পুঁথিগত না হয়ে হাতে কলমে কাজের মাধ্যমে অর্জিত হওয়া উচিত। কেমন লাগলো কমেন্ট করে জানাও। তাহলে তোমাদের কমেন্টই আমার ইন্সপিরেশান। বাকি কিছু জানার থাকলে, কিছু বক্তব্য থাকলে, কিছু প্রবলেম থাকলে সে সমস্ত কিছুও কমেন্ট করে দাও। আজকে এখানেই থাক, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো।